আজ 2026 সালে দাঁড়িয়ে যখনই আমরা টিভির নিউজ চ্যানেলগুলো খুলি বা সোশ্যাল মিডিয়ায় দেখি, আমরা রাজনীতিতে কি দেখতে পাই? এক দল থেকে অন্য দলে যাওয়ার নোংরা খেলা, মন্ত্রীদের বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার পাহাড়, কাটমানি, সিন্ডিকেট আর সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নেতাদের বিলাসবহুল রাজকীয় জীবনযাত্রা। আজ রাজনীতি মানেই যেন ক্ষমতা, প্রতিপত্তি আর নিজের পকেট ভরানোর একটা সহজ মাধ্যম, তাই তো? কিন্তু আজ থেকে ঠিক 70-75 বছর আগে এই বাংলাতেই এমন একজন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি টানা 14 বছর রাজ্যের শাসনভার সামলেছেন, অথচ প্রতি মাসে বেতন নিতেন মাত্র 1 টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, স্রেফ 1টি টাকা। বাকি পুরো বেতন তিনি সরকারি তহবিলে ফেরত দিয়ে দিতেন, যাতে সেই টাকায় বাংলার কোনো গরিব মানুষের চিকিৎসা হয়। তিনি শুধু মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন আন্তর্জাতিক স্তরের ডাক্তার। রোগী ঘরে ঢুকলে তার হাঁটার ধরন দেখে তিনি রোগ বলে দিতে পারতেন। স্বয়ং মহাত্মা গান্ধী থেকে শুরু করে আমেরিকার রাষ্ট্রপতি জন এফ কেনেডি পর্যন্ত তার প্রেসক্রিপশনের ওপর চোখ বন্ধ করে ভরসা করতেন। আজকের ভিডিওতে আমরা গল্প করব সেই কিংবদন্তি মহামানব, আধুনিক পশ্চিমবঙ্গের জন্মদাতা ডক্টর বিধানচন্দ্র রায়ের এমন কিছু আত্মবিশ্বাস্য এবং অজানা কাহিনী, যা শুনলে আজ প্রতিটি বাঙালির বুক গর্বে ভরে উঠবে আর আজকের রাজনীতিবিদদের মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে। চলুন শুরু করা যাক। 1882 সালের 1 জুলাই বিহারের ঝাঁকিপুরে এক অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন বিধানচন্দ্র রায়। তার বাবা প্রকাশচন্দ্র রায় ছিলেন একজন ছোট্ট সরকারি কর্মচারী। ছোটবেলা থেকেই বিধানচন্দ্র ছিলেন অত্যন্ত মেধাবী, শান্ত, কিন্তু প্রচণ্ড জেদি। তবে এই জেদ কোনো অন্যায় জেদ ছিল না, এই জেদ ছিল নিজের লক্ষ্যে পৌঁছানোর জেদ। তার ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে LMS এবং পরে MD ডিগ্রি নেওয়ার পর তিনি বুঝতে পারলেন চিকিৎসা বিজ্ঞানের আরও গভীরে যেতে হলে তাকে ইংল্যান্ড যেতে হবে। কিন্তু পকেটে টাকা কোথায়? মাত্র 12,000 টাকা সম্বল করে অনেক কষ্টে জাহাজের টিকিট কেটে তিনি লন্ডনের বিখ্যাত সেন্ট বার্থোলোমেউস হাসপাতালে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি এক চরম বর্ণবৈষম্যের শিকার হলেন। হাসপাতালের ব্রিটিশ ডিন একজন ভারতীয় ছাত্রকে ভর্তি নিতে সরাসরি অস্বীকার করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো ভারতীয়কে এই নামী প্রতিষ্ঠানে জায়গা দেওয়া হবে না। যে কোনো সাধারণ মানুষ হলে হয়তো ভেঙে পড়ে দেশে ফিরে আসতেন, কিন্তু বিধানচন্দ্র রায় আলাদা ধাতুতে গড়া ছিলেন। তিনি দমে যাননি। তিনি টানা 30 বার সেই ব্রিটিশ ডিলের দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন। প্রতিদিন ডিন সাহেব আসতেন আর দেখতেন সেই লম্বা চওড়া ভারতীয় যুবকটি একই রকম আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছেন। অবশেষে 30 বারের মাথায় ডিন সাহেব বাধ্য হলেন তার ইন্টারভিউ নিতে এবং তার মেধা দেখে স্তব্ধ হয়ে গেলেন। মাত্র 2 বছর 3 মাসের মধ্যে তিনি একই সাথে MRCP এবং FRCS ডিগ্রি অর্জন করেন, যা লন্ডনের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আজও এক বিরল এবং অবিস্মরণীয় রেকর্ড। লন্ডন থেকে যখন তিনি ভারতে ফিরলেন, চিকিৎসা কেন্দ্রে তার নাম দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সমসাময়িক ডাক্তাররা বলতেন বিধানবাবুর চোখ নাকি ছিল জীবন্ত এক্সরে মেশিন। রোগ নির্ণয় করার এক অদ্ভুত ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ছিল তার। একটা ঐতিহাসিক ঘটনা শোনাই আপনাদের। একবার মহাত্মা গান্ধী ভীষণ অসুস্থ। তিনি পুনের আগা খান প্রাসাদে বন্দী। গান্ধীজি জেদ ধরেছেন তিনি কোনো বিদেশি কোম্পানির ওষুধ খাবেন না এবং কোনো অ্যালোপ্যাথি চিকিৎসাও করাবেন না। দেশের বড় বড় নেতারা চিন্তায় পড়ে গেলেন। অবশেষে ডাক পড়ল ডক্টর বিধানচন্দ্র রায়ের। বিধানবাবু যখন গান্ধীজির ঘরে ঢুকলেন, গান্ধীজি মুচকি হেসে রসিকতা করে বললেন, আমি তো আপনার দেশের গরিব মানুষদের মতো বিনা পয়সার চিকিৎসা পাই না, তাহলে আপনার দামি ওষুধ কেন খাবো? আর তাছাড়া আমি তো বিদেশি ওষুধ ছুঁই না। বিধানবাবু তখন অত্যন্ত গম্ভীর অথচ
শান্ত গলায় উত্তর দিয়েছিলেন, গান্ধীজি, আমি এখানে মোহনদাস করমচাঁদ গান্ধীর চিকিৎসা করতে আসিনি। আমি এসেছি আমার দেশের কোটি কোটি মানুষের নেতার চিকিৎসা করতে, যার সুস্থ থাকাটা এই দেশের স্বাধীনতার জন্য জরুরি। আর ওষুধের কথা বলছেন, আমি আপনাকে কোনো বিদেশি ওষুধ দিচ্ছি না, আমি আপনাকে ভারতবর্ষের 4 কোটি মানুষের ভালোবাসা আর সুস্থতার দাওয়াই দিচ্ছি। বিধানবাবুর এই অকাট্য যুক্তি এবং ব্যক্তিত্বের সামনে মহাত্মা গান্ধী আর না করতে পারেননি। তিনি হেসে ওষুধ খেয়েছিলেন। শুধু গান্ধীজির নন, পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সবারই চিকিৎসার শেষ ভরসা ছিলেন এই মানুষটি। অথচ ভাবুন, এত বড় আন্তর্জাতিক স্তরে ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি প্রতিদিন সকালবেলা নিজের বাড়িতে নিয়ম করে গরিব মানুষদের বিনামূল্যে দেখতেন এবং নিজের পকেট থেকে ওষুধ কিনে দিতেন। আজ এমন একটা ডাক্তার দেখানোর জন্য আমাদের হাজার হাজার টাকা ফি দিতে হয়, আর বিধানবাবু তা বিলিয়ে দিতেন ফ্রিতে। 1947 সাল ভারত স্বাধীন তো হলো, কিন্তু বাংলাকে কেটে 2 টুকরো করে দেওয়া হলো। দেশভাগের সেই ক্ষত ছিল অত্যন্ত ভয়াবহ। পূর্ব পাকিস্তান থেকে লাখ লাখ হিন্দু শরণার্থী খুঁটি বাটি হারিয়ে স্রেফ প্রাণটুকু বাঁচাতে পশ্চিমবঙ্গে চলে আসছেন। কলকাতা ও তার আশেপাশে শিয়ালদহ স্টেশন, ফুটপাত মানুষের ভিড়ে উপচে পড়ছে। রাজ্যে তীব্র খাদ্যাভাব, হাহাকার, বেকারত্ব, আর তার উপর শুরু হয়েছে দাঙ্গা। ঠিক এই রকম একটা জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে 1948 সালের মহাত্মা গান্ধীর বিশেষ অনুরোধে তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন। তখন দিল্লির অনেক নেতাই উপহাস করে আড়ালে বলেছিলেন, একজন ডাক্তার টেথোস্কোপ দিয়ে রোগের নাড়ি টিপতে পারেন, কিন্তু একটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া রাজ্য চালাবেন কিভাবে? কিন্তু বিধানবাবু তা প্রমাণ করেছিলেন, রাজ্য চালানো এক ধরনের এক বড় অপারেশন, যেখানে সঠিক সময়ে সঠিক কাটছাট করতে হয়। তিনি ত্রাণ দেওয়ার চেয়ে বেশি বিশ্বাস করতেন পুনর্বাসনে, আর এই দূরদর্শিতা থেকেই জন্ম নিল আজকের আধুনিক পশ্চিমবঙ্গ। আজকে আমরা যে সল্টলেক বা বিধাননগর দেখি, যেখানে আইটি হাব, বড় বড় আবাসন, তা একসময় ছিল স্রেফ একটা নোংরা, ম্যালেরিয়া ছড়ানো বিশাল জলভূমি। ডক্টর রায় নেদারল্যান্ডস থেকে বিশেষজ্ঞদের আনিয়ে পলিমাটি ফেলে সেই জলভূমি বুঝিয়ে আজকে এই তিলোত্তমার রূপ তৈরি করেছিলেন। কলকাতার উপর মানুষের চাপ কমাতে তিনি নদিয়ার জঞ্জাল পরিষ্কার করে গড়ে তুললেন কল্যাণী উপনগরী। উদ্বাস্তুদের থাকার জন্য তৈরি করলেন অশোকনগর ও হাবড়া। তিনি জানতেন, শুধু শহর বানালে হবে না, যুবকদের চাকরি দিতে হবে। তাই বর্ধমানে দামোদর উপত্যকার জঙ্গল কেটে তিনি গড়ে তুললেন ভারতের অন্যতম প্রধান ভারী শিল্পাঞ্চল দুর্গাপুর ও আসানসোল। সেখানে তৈরি হলো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, কোক ওভেন প্ল্যান্ট। চিত্তরঞ্জনে তৈরি হলো ভারতের প্রথম রেল ইঞ্জিন তৈরির কারখানা, চিত্তরঞ্জন লোকোমেটিক ওয়ার্কার্স। একটি রাজ্যকে নিজের পায়ে দাঁড় করাতে তিনি 5টি সরকারি সংস্থা তৈরি করেছিলেন, যাদের একত্রে বলা হতো পঞ্চপ্রদীপ, যার মধ্যে অন্যতম হল দামোদর ভ্যালি কর্পোরেশন এবং ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা সরকারি বাস পরিষেবা। আইআইটি খড়গপুর থেকে শুরু করে যাদবপুর, বর্ধমান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সবই ছিল এই একটি মানুষের দূরদর্শিতার ফসল। এই কারণের ইতিহাস তাকে উপাধি দিয়েছে আধুনিক বাংলার রূপকার। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা প্রায় টিভিতে দেখি কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা আটকে দিচ্ছে, আর রাজ্য সরকার কলকাতায় ধর্নায় বসছে। কেন্দ্র আর রাজ্যের এই ঝগড়া কিন্তু আজ নতুন নয়, বিধানবাবুর আমলেও ছিল। কিন্তু ডক্টর রায়ের স্টাইলটা আজকের নেতাদের মতো ছিল না। তিনি টুইটারে যুদ্ধ আর টিভিতে কাঁধা ছোড়াছড়ি করতেন না। একবার দিল্লির জওহরলাল নেহেরু সরকার পশ্চিমবঙ্গের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ফান্ডের টাকা আটকে দেয়। বিধানবাবু তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি কোনো চাটুকারিতা করেননি। তিনি সোজা ফ্লাইটে দিল্লি গিয়ে প্ল্যানিং কমিশনের মিটিংয়ে হাজির হন। সেখানে প্রধানমন্ত্রী নেহেরুর চোখের দিকে তাকিয়ে বুক চিতিয়ে অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন, নেহেরু,
আমি এখানে ভিক্ষা চাইতে আসিনি, আমি আমার বাংলার মানুষের হকের টাকা নিতে এসেছি। যদি দিল্লির সরকার বাংলাকে বঞ্চিত করে তবে আমি মুখ্যমন্ত্রীর পদে এক মুহূর্ত থাকব না, এখনই ইস্তফা দেব, কিন্তু বাংলার মানুষের আমি ক্ষতি সইব না। স্বয়ং জওহরলাল নেহেরুও ডক্টর রায়ের এই ব্যক্তিত্বের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন এবং সেই কাণ্ডের টাকা রিলিজ করে দিয়েছিলেন। একেই বলে খাঁটি লিডারশিপ, যা আজ আমাদের রাজনৈতিক দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনাবসান চিকিৎসা ও ইতিহাসের পাতায় এক অদ্ভুত, অলৌকিক এবং রহস্যময় ঘটনা হয়ে রয়েছে। 1962 সালের 1 জুলাই, সেদিন ছিল তার ঠিক 80 বছর বয়স, আর সেই দিনই ছিল তার জন্মদিন। সকাল থেকে তিনি সুস্থই ছিলেন। অন্য দিনের মতো নিয়ম করে সাধারণ গরিব রোগীদের দেখলেন, সবার থেকে জন্মদিনের শুভেচ্ছাও গ্রহণ করলেন। আর ঠিক সেই দিনই বিকেলের দিকে এই মহাপ্রায় মানুষটি হঠাৎ অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অর্থাৎ যে 1 জুলাই তিনি এই পৃথিবীতে প্রথম আলো দেখেছিলেন, ঠিক সেই 1 জুলাই দিনটিতে তিনি এই পৃথিবী থেকে চিরকালের মতো বিদায় নেন। দেশ ও জাতির প্রতি তারই অনবদ্য নিঃস্বার্থ অবদানের জন্য 1961 সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়। কিন্তু জানেন কি, এই মানুষটি মৃত্যুর আগে তার নিজের বাড়ি, জমি এবং সারা জীবনের উপার্জিত সমস্ত সম্পত্তি সাধারণ মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল বানাতে দান করে দিয়ে গিয়েছিলেন। আজ কজন নেতা বা মন্ত্রীকে দেখেছেন নিজের বাড়ি দেশের নামে দান করে দিতে? ডক্টর বিধানচন্দ্র রায় আজ আমাদের মধ্যে নেই, কিন্তু 2026 সালে দাঁড়িয়ে তার জীবনের দিকে তাকালে মনের ভেতরে একটা প্রশ্ন বারবার কামড় দেয়। যে বাংলা থেকে একদিন ডক্টর রায় টাটা, বিড়লা বা বাটার মতো বড় বড় কোম্পানিকে এনে কারখানা তৈরি করেছিলেন, যে দুর্গাপুরকে দেশের সেরা শিল্পাঞ্চল বানিয়েছিলেন, আজ সেই বাংলার যুব সমাজকে কেন একটা সামান্য চাকরির জন্য ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি ও মুম্বাইতে পরিযায়ী শ্রমিক হয়ে ছুটে যেতে হচ্ছে? কেন আমাদের রাজ্য আজ নতুন করে শিল্প বা কর্মসংস্থানের চেয়ে বেশি দুর্নীতি, কেলেঙ্কারি আর নোংরা রাজনৈতিক জন্য খবরের শিরোনামে থাকে? ডক্টর বিধানচন্দ্র রায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি ছিলেন না, তিনি ছিলেন গোটা বাংলার গর্ব। আজ হয়তো আমাদের এই পশ্চিমবঙ্গের বিধানবাবুর মতো একজন দূরদর্শী, সৎ, তারা সোজা রাখা এবং নিঃস্বার্থ লিডারের সবচেয়ে বেশি প্রয়োজন। কি মনে হয় আপনার? আজকে সিন্ডিকেট আর কোম্পানির রাজনৈতিক চেয়ে কি বিধানবাবুর সেই 1 টাকার মুখ্যমন্ত্রীর আমল অনেক বেশি গৌরবে ছিল না? কমেন্ট করে আপনার মতামত খোলাখুলি অবশ্যই জানাবেন।